প্রিয় দর্শক, দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে পিরোজপুর জেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নে। আমরা এই যে জায়গাটিতে এসেছি, এই জায়গার মানুষের বা এই স্থানের মানুষের মূলত জীবিকা নির্বাহ হয় বিভিন্ন রকমের ফল বাগান করে। এখানে আমরা অসংখ্য ফল বাগানিকে পেয়েছি এবং তারা বছরের সারা সময়টা জুড়েই কখনো আমরা, কখনো পেয়ারা, কখনো পান বা কখনো সুপারি, বিভিন্ন রকম ফল ফলাদি বিক্রি করেই তারা মূলত তাদের পরিবারকে সাপোর্ট দিয়ে থাকে। কিভাবে তারা এই কাজটি করছেন এবং এই যে এই গাছপালা বা বাগানগুলো দেখার জন্য দর্শনার্থীরা কিভাবে এখানে এসে ভিড় জমায় এবং এই দর্শনার্থীদের কথা মাথায় রেখে এখানে একটি পার্কও গড়ে উঠেছে, সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো। সবাইকে স্বাগত জানাই আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির এ পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। সঙ্গে আছি আমি নুসরাত জাহান। দর্শক, আমার সাথে আছেন নিতাই চন্দ্র দাদা, তিনি একজন বাগানি। দাদা আদাব, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। এই বৃষ্টির মধ্যে আপনাকে ভেজাচ্ছি, খুব কি মন খারাপ হচ্ছে? না না, আমার আনন্দই লাগছে। আচ্ছা দর্শক, দাদা বলেছে দাদার আনন্দ লাগছে, আর আমরা দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে সবাই আসলে বৃষ্টিতে ভিজেই শুটিং করছি। আর এই ফাঁকে আমরা দাদাকেও পেয়ে গেছি, দাদার সাথে কথা বলবো। দাদা, কতটুকু জমি নিয়ে আপনার বাগান? এখানে 1.5 বিঘার মতো আমার বাগান আছে। মালটা বাগান? মালটা বাগান। এছাড়াও তো আপনার অন্য বাগান আছে? অন্য আমরা আছে, পেয়ারা আছে, তারপর কলা আছে, লেবু আছে, কাঁঠাল আছে। এই মালটার বাগানে কতগুলো গাছ আছে? 500-র মতো গাছ আছে। 500-র মতো? হ্যাঁ। এই 500-র মতো যখন চারা গাছ এনেছিলেন তখন জমিটাকে কিভাবে প্রস্তুত করলেন? এই জমিটা আমাদের আগের থেকেই কান্দি কাটা ছিল, নালা করা ছিল। হ্যাঁ, নালা করা ছিল। আচ্ছা। ওতে 2 সাইড ধরিয়ে লাগাই গেছে। লাগাই যাওয়ার পরে আমরা সার ঔষধ মাটি দিয়ে আস্তে আস্তে করে। মাটিতে কি ধরনের সার দিয়েছেন? মাটিতে দেওয়া তেমন কিছু না, আপনার ওই সাদা ইউরিয়া বলা যায়, আর একটা আছে ফলন সার, এটাই আমরা বেশি ব্যবহার করি। এই বা জৈব সার যেটা? জৈব সার, ওইটাই আর কি। আচ্ছা, এই মালটাগুলো কি জাতের মালটা? এই মালটাগুলো হচ্ছে পয়সা মালটা বলি আমরা। এটা আর যেটা আমরা বাড়ি এক নামে চিনি। হ্যাঁ হ্যাঁ, বাড়ি এক নামে চিনি। আচ্ছা, সাধারণত একটি মালটা গাছ থেকে কতগুলো ফল পাওয়া যায়? একটা মালটা গাছে অন্তপক্ষে আপনার 200-250 নিচে হয়, বেশিও হতে পারে। এবং মালটার ভারে দর্শক, আপনারা চারপাশে যতগুলো গাছ দেখছেন প্রত্যেকটি গাছই মালটা একদম ভরে গেছে, মালটার ভারে গাছগুলো নুয়ে পড়েছে। তো এই মালটাগুলো আপনারা কোন জায়গাতে বিক্রি করেন? আমাদের স্বরূপকাঠি বাজার আছে, আমাদের আদমকাঠি বাজার আছে, পাইকার আছে, ওনরা নিয়ে যায়। মানে স্থানীয় বাজারে? স্থানীয় বাজারেই আমরা এইটা বিক্রি করি, স্থানীয় বাজারে আমাদের। এখানে যে স্থানীয় লোকজন আছে তারা এই মালটাটাকে কতটুকু পছন্দ করে? আমরা সব লোকে মোটামুটি মালটাটাকে, দেশি মালটাটাকে আমাদের এখন পছন্দ করে। আগে করে না, বাইরেরটা এখন আর তেমন পছন্দ করে না। প্রতি কেজি কিরকম দামে বিক্রি করেন আপনারা? 40 থেকে 50 টাকা। আচ্ছা, এই মালটাগুলো যখন ফল আসে, ফল আসার পরে কি যখন ছোট পর্যায়ে থাকে তখন কি কোনো স্প্রে দেন বা কোনো অন্য সার দেন? আমাদের এখানে স্প্রে হয় না, এটা বাইরে শুনছি হয়, আমরা করি না, প্রাকৃতিকভাবে হয়েছে। কিন্তু আর ওই গাছের গোড়ায় শুধু সার এটাই ব্যবহার করি, দুইটা, একটা ফলন আর একটা সাদা। আচ্ছা, সাধারণত দেখা যায় যে এই মাটিটা যেহেতু ভেজা, সেই ভেজা মাটির কারণে অনেক সময় গাছ মারা যায়, কিন্তু এই মালটা গাছগুলোর কোনো ক্ষতি হচ্ছে না? না, মালটা গাছটা বছর 2-3 যাওয়ার পরে একটু মরিচা কায়দা হইয়া 2-1টা মারা যায়। এই মারা যায়, কিন্তু পানি উঠলেও মারা যায়। আচ্ছা, তো সাধারণত এই ভেজা মাটিতে কোনো সমস্যা হচ্ছে না? ভেজা মাটিতে কোনো সমস্যা নেই। আমরার জমিটা কতটুকু? আমরা আর লেবু, পেয়ারা, গইয়া এটা একসঙ্গেই চাষ হয়। আবার একসাথে। সেটা কিভাবে? সেটা একেই আইলে আমাদের ওই আমরা গাছ আছে, আবার পেয়ারা গাছ আছে, 2 সাইডে পেয়ারা, মাঝে আমরা। দাদা, এই বাগানের পরিচর্যা কিভাবে করেন? আমাদের এখন যে ফলটা আছে, এই ফলটা খাওয়ার পরে কান্দিটা আপনাদের করতে হবে, নিড়ানি বলি আমরা। ওই নিড়ানি দিয়ে জঙ্গল পরিষ্কার, আগাছাগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর ওই সার ঔষধ দিয়ে, তারপর কান্দির ওই যে গড় বলি, এই যেটাকে গড় বলা হয়, এই যে এই নালাটা, হ্যাঁ নালাটা দিয়ে আমরা ওই আপনার মাঘ ফাল্গুন মাসে ওই মাটিটা, নরম মাটিটা তুললে গাছের গোড়াটা সব জায়গায় কি দিতে হয়। এই দেওয়ার পরে তেমন আর একটা পরিচর্যা করতে হয়, ওই সার তোর সাথে আগেই দিয়ে দিছি। এরপরে আস্তে আস্তে দেখা যায় যে ও আস্তে আস্তে বকুল দিয়েছে, বকুল দেওয়ার পরে ফুল হয়েছে, ফুল হওয়ার পরে আস্তে আস্তে ফল হয়। আমরা আর তেমন কিছু ব্যবহার করি না। আচ্ছা, আপনি বলছিলেন যে এই মালটাটা সবুজ রঙের হয়, কিন্তু একটা দুটো গাছে আমি একটু হলুদ রঙের মালটা দেখছি। এই মালটাগুলোর হলুদ রং হওয়ার কারণ কি? ওটা আপনার মরিচায় ধরছে, ওই যে 2-1টা, ওটা রোগা, যা বলা হয় রোগা, ওটা পাকে নেয়। কত মালটা? আচ্ছা, এই সবুজ রংটাই হচ্ছে এই মালটার বৈশিষ্ট্য? এবছর ঠিক কি পরিমাণ বিক্রি করবেন, কত টাকার?
আমার এই বাগানে ৮০,০০০-এর মতো বিক্রি হবে। হ্যাঁ, ৮০। বিক্রি কি করা শুরু করেছেন, মানে হারভেস্ট কি শুরু বিক্রি করেছেন? অলরেডি টুকটাক বিক্রি শুরু হয়েছে, বা যেমন 10 কেজি 15 কেজি পাইকার আসে নিয়ে যায়। আচ্ছা, এই নৌকাতে, ছোট ছোট নৌকাতে করে কি মালটাগুলো পরিবহন করে নিয়ে যান? হ্যাঁ, পরিবহন নৌকাই হবে, নৌকা হয়ে আমাদের ওই বাজারে, ওখান থেকে হয়তো যে যার মতো করে নেয়। আচ্ছা আচ্ছা, স্থানীয় বাজারগুলোতে। হ্যাঁ। আপনারা কি এই বাজারের বাইরে অন্য কোথাও পাঠান মালটাগুলো? না, আমাদের এই বাগানের তা ওই বরিশাল টাল আমরা পাঠাই না, হয়তো কোনো পাইকার নিয়ে হয়তো তারা পাঠায়, বরিশালে নিতে পারে বা স্বরূপকাঠি নেয়। দাদা, এই সিজনে কত খরচ হয়েছে বাগানের পেছনে? এই বাগানটার পিছনে আমার এই 1.5 বিঘার পিছনে ধরেন 40,000 টাকার মতো খরচ হয়েছে। লাভ মোটামুটি তার দ্বিগুণ পাবেন? না, লাভ হবে। তারপর আমার বাগানে আবার আমড়া গাছ আছে না কিছু, ওখানে কিরকম খরচা হয়েছে? আমরাটা তো খরচ হয় না, ওই এক খরচ হয়েছে আমার, মানে মালটার বাগানের মধ্যে যে ওই গাছটা আমার রয়েছে আমড়া গাছ, এই জন্য দেখা গেছে মোটামুটি আমার খারাপ হয় না, ভালো হয়। আচ্ছা, ওই সব বাগান থেকে কিরকম লাভ হবে? এবারে একটু গতবারের তুলনায় একটু কম হবে, আমরা একটু খারাপ হয়েছে এবারে, আমার না সবারই একটু আমড়াটা খারাপ হয়েছে। দাদা, আমড়া গাছ থেকে কি ফলন তোলা শুরু করেছে, মানে ফলগুলো পাড়া শুরু হয়েছে? আমাদের এখানে হয় না, বাইরের পেয়ারা হচ্ছে, আদমকাঠি বা ভেমরুলি, আমাদের রাজগড় কুড়িয়ানার পেয়ারাটা একটু আশ্বিন মাস পরে বিক্রি হবে। আচ্ছা, মাসখানেক পর থেকে আপনারা আমড়াটা তোলা শুরু করবেন? হ্যাঁ। তখন প্রতি কেজি আমরা কিরকম পাইকারি রেটে বিক্রি করবেন? বিগত বছরে করেছেন? বিগত বছরে আপনার 40-50 টাকা কেজি। এবার কি আরেকটু বেশি হবে? এবারে আশা করি বেশি হবে। দাদা, অনেক কথা বললাম আপনার সাথে, অনেক ধন্যবাদ দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভকামনা। ধন্যবাদ। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। দর্শক, আমরা আছি ফ্লোটিং পেয়ারা পার্কে এবং এখানে এসে পেয়ে গেছি তনুদাকে। দাদা, আদাব, কেমন আছেন? নমস্কার, ভালো আছেন আপনি? ভালো আছি। আপনাদের এই যে বাগানে কি কি ধরনের গাছ আছে? আমাদের এই বাগানে পেয়ারা গাছ আছে, প্লাস আমড়া গাছ আছে। আচ্ছা, আর পাশে আছে লেবু গাছ। এই পার্কটি করার চিন্তা কিভাবে মাথায় এলো আপনাদের? এটা আসলে এই এলাকায় এত পরিমাণ মানুষ এসে বিভিন্ন লোকের বিভিন্ন বাগানে ওঠে, তো সেক্ষেত্রে দেখা যায় তারা ওঠার পর তাদের ভিতরে একটা আন্ডারএস্টিমেট সমস্যা, একটা ঝগড়াঝাটি হয়। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে আসলে একটা পার্ক যদি করি তাহলে লোক এসে আমাদের এখানে উঠতে পারবে, প্লাস পেয়ারা বাগান যেটা দেখার জন্য আসে সেটা দেখতে পারবে। এই জন্য আমরা আসলে পার্কটা করার মূল কারণ। দাদা, বিভিন্ন এলাকা ঘুরে আমরা যেটা দেখলাম যে এদিকের যত পেয়ারা বাগান বা আমড়া বাগান আছে সবগুলোই পানির উপরে, এটার কারণ কি? এর কারণ হচ্ছে, মেইনলি কারণ হচ্ছে পানিটায় আমাদের এখানে পানিটায় প্রচুর পরিমাণ পলি থাকে, তো ওই পলির কারণে প্রত্যেকটা বাগানে বা প্রত্যেকটা কান্দি বলে যেটা, ওটার উপরে পলি পড়ার কারণে ফল বেশি হয়, ফলন ভালো হয়, এই জন্য ছোট ছোট ক্যানেল করা। দাদা, আপনাদের এই ফলগুলো আপনারা কোথায় বিক্রি করেন? স্থানীয় বাজারে? স্থানীয় বাজারে বলতে এক একটা ফল বিক্রির জন্য এক একটা জায়গা থাকে, সেক্ষেত্রে আমাদের যে সারা বছর পান যেটা আছে ওটার জন্য স্বরূপকাঠি বা কুরিয়ানা হাট মিলে ওইখানে যেতে হয়। আর তাছাড়া প্রতিদিনই বাজার আছে আমাদের এই সামনে বা আদমকাঠিতেই, আর আটঘর আছে, এইগুলো হলো কাঁচামালের জন্য। আর পান যেটা ওটা হচ্ছে স্বরূপকাঠি বা কুরিয়ানাতে হাটে। এখানে দেখলাম যে টিকিটের ব্যবস্থা রয়েছে, সেই টিকিটের মূল্য কত করে এবং ওই টিকিটে কি কি সুবিধা পাচ্ছে দর্শনার্থীরা? এখানে আমাদের পার্কের ভিতরে টিকিটের মূল্য 30 টাকা করে। 30 টাকায় সেক্ষেত্রে আপনারা 30 টাকায় ঢুকে পেয়ারা খেতে পারবেন। পেয়ারা কোনো নির্দিষ্ট টাইম নেই যে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা থাকতে পারবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত থেকে, মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এই পর্যন্ত থাকতে পারবেন। আর পেয়ারা যত খুশি তত খেতে পারবেন, বাট নিয়ে যেতে পারবেন না। আচ্ছা, নিলে তো সেক্ষেত্রে অবশ্যই শেষ হয়ে যাবে। খুবই ভালো একটি উদ্যোগ এবং আপনারা যেই উদ্দেশ্য নিয়ে করেছেন সেই উদ্দেশ্যটি আসলে আমার কাছে মনে হয় যে একটা পর্যায়ে যেয়ে আপনারা সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন। অসংখ্য ধন্যবাদ দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। চাচা, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। বেচা কিনা কেমন চলে? না, বেচা কিনা খুব খারাপ। খারাপ কেন? এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে আছেন। এই গ্রাহক নাই, কি করবো? গ্রাহক নাই? গ্রাহক নাই। এই জাম্বুরাগুলো কি আপনার বাগানের? হ্যাঁ, বাগানের। আর এই যে লেবু? সবই বাগানের। এই জাম্বুরাগুলো, এই বড় সাইজের জাম্বুরাগুলো কত করে? এই 120। 120? আর এই আছে 40। 40? এই 30-25।
30-25 মানে আকার অনুযায়ী যেটা বড় সেটার দাম একটু বেশি, যেটা ছোট সেটার দাম একটু কম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই লেবু কত করে বিক্রি এই করছেন? লেবু 10 টাকা হালি। পেয়ারা কিভাবে বিক্রি করেন, হালি হিসেবে নাকি ওই কেজি? হাজি হিসাবে। এই ঝুড়িটা, ছোট ঝুড়িটা ওই ঝুড়ি 100 টাকা। 100 টাকা এক ঝুড়ি? এক ঝুড়ি 100 টাকা। আচ্ছা, আর এই যে আমি এখানে ওইটা দেখলাম 40 টাকা এটা হালি। কি? এটা এই বড় সাইজের কি নাম লেবু? শরবতি। শরবতি? শরবতি। এটাকে কি আমরা শরবতি লেবু বলবো নাকি শরবতি না বলবো? খালি শরবতি। এটা দিয়ে কি করে? ওটা ছড়িয়ে খায়, কওয়া কওয়া আছে। এগুলো কত করে দাম? 30 টাকা হালি রাখা যাবে। আমি একটা খাবো? আচ্ছা ঠিক আছে, পরে খাবো। এই তালগুলো কত করে বিক্রি করতেছেন? তুমি তালগুলো একটা কি ছবি খাও, তুমি আটঘর একটা- কুরিয়ানার এই এলাকার তাল? হ্যাঁ। এই এলাকাতে তাল কেমন হয়, বেশি হয় না কম হয়? তাল কম হয়, তাল খুব ভালো তাল। তাল ভালো? হ্যাঁ, খুব আচ্ছা, ভালো। এই ছোট ছোট সাইজের তালগুলো কত করে? এইগুলো 10 টাকা। 10 টাকা করে বিক্রি করতেছেন। কাকা, এই যে কলাটা দেখলাম, এই কলাটা কি কলা? ও কলা কাঁঠালি কলা। কাঠালি কলা? কাঁঠালি কলা। আপনাদের এই পুরো এলাকাতে তো, এই অঞ্চলে কাঠালি কলা তো অনেক বিখ্যাত, তাই না? কাঁঠালি ছাগল সবজি আপনার কি কাঠালি কলাই আছে নাকি আরো কলাও আছে? আছে অনেক, আত্মাও আছে, আনা হয় নাই। আনা হয় নাই। তা আজকে কাঠালি কলা কত করে বেচতেছেন? ও 20 টাকা হালি। 20 টাকা হালি? হালি। বাহ, খুব ভালো। তো সকাল থেকে কি এখানে বসছেন নাকি দুপুরের পর থেকে বসছেন? ওই 7টায় বই, ভোর 7টায়। 7টায় বসবেন। এখন কি আর প্রস্তুতি রাত সব? 8টা তৈরি। 8টা পর্যন্ত? হ্যাঁ। একটা সকাল থেকে রাত 8টা পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা, এই যে ডাব, এগুলো আপনার? ওগুলো কাঁঠালি কলা। এই সুন্দর ডাব তো কত করে? ডাল 100 টাকা করে একটা। কাঠালি কলা ওইটা তো সুন্দর। আচ্ছা, একটু চাচা একটু এদিকে আসবো। এই সবুজ পেয়ারার যে দাম, পাকা পেয়ারারও কি সেই দাম? না, এটা তো সবুজ রং। কম বেশি আছে। এটা কত আর ওইটার ওইটা দাম কত? কম। ওটার দাম কম কেন? ওইটা পাইকে গেছে, রাখা যাবে না, আর এইটা রাখা যাবে। আচ্ছা আচ্ছা, এটা আপনারা কি সবজি বিক্রি করেন? সালের কুমার। কত করে? ওগুলো 80 টাকা পিস। ও, এই যে একটার পর একটা আসতেছে, এটা কি বাজার সাজানো আর হচ্ছে? সুগরি 30 টাকা গা, 10টা এক গা। এক ঘা মানে 10টা 30 টাকা? 10টা 30 টাকা। এটা কি বরিশালেরই হ্যাঁ। আটঘর কুরিয়ানার সুপারি? হ্যাঁ। চাচা অনেক ধন্যবাদ আপনাকে, দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। অনেক কথা বললাম, ভালো থাকবেন। আরে আকিস ফিরাইছে এবার ঠেকাই বকে শুনি ইয়া বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। প্রিয় দর্শক, আমরা আছি পিরোজপুর জেলার আটঘর কুরিয়ানা ইউনিয়নে এবং আমার পাশে যিনি আছেন তার নাম শৈশব রায়। তিনি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, তার পাশাপাশি সফল চাষি। এ অঞ্চলে তার বেশ সুখ্যাতি আছে, সফল চাষি হিসেবে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। দাদা আদাব, কেমন আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার তো আমি এসেই আসলে শুনলাম, বিভিন্ন এলাকার মানুষজনের সাথে আমার কথা হচ্ছিল, তখন তারা বললো যে আপনার অনেক জমি আছে এবং অনেকগুলো জমিতেই আপনার ফল বাগান রয়েছে। হ্যাঁ, মোটামুটি অনেকটাই আছে। কিসের কিসের ফলের বাগান আছে? আমাদের এখানে মূলত আমড়া, পেয়ারা, তারপরে সুপারি, নারিকেল, এর সাথে সাথে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি, যেমন পেঁপে, কলা, তারপরে কচু, এবার 12 মাসি যে ফসলগুলো হয় যেমন লাউ, কুমড়ো, তারপরে আরও অনেক সবজির আছে আমাদের এখানে চাষ করা হয়। বাণিজ্যিকভাবেই সব কিছু চাষ করা হয়। দাদা, আপনার তো বিশাল একটা পানের বরজ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আছে একটা। কতটুকু জমি নিয়ে? প্রায় 1 বিঘা জমির উপরে। 1 বিঘা জমির উপরে। কত বছর ধরে এই পানের চাষটা করে আসছেন? মূলত এটা তো আমাদের মানে পূর্বপুরুষ থেকে দেখে আসছি যে এখানে পানের বরজ হচ্ছে, সেই অনুযায়ী আমরা এইভাবেই চাষ করতেছি, বংশ পরম্পরা। জি জি। আমরা এখন যেই বাগানটিতে আছি, এই বাগানে আমরা পেয়ারা বিভিন্ন রকমের গাছ হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। এই এই বাগানটার কতটুকু আয়তনের? এটা প্রায় 2 একরের মতো। 2 একরের মতো। এই জায়গাটা কি আপনার কেনা নাকি? না না, এটা আমার নিজের। আচ্ছা, এখানে কতগুলো ঠিক আনুমানিক, আমি যদি আমড়ার গাছের কথা জিজ্ঞাসা করি? এই বাগানে অন্তত 200-র মতো গাছ আছে। 200-র মতো। হ্যাঁ। এই গাছগুলো কি আপনি নিজে রোপণ করেছেন নাকি বাবাই রোপণ না, করেছেন? বাবা রোপণ করছে, মারা গেলে বা পড়ে গেলে সেইখানে আবার নতুন করে আমি সেটা
চারা রোপণ করতে হচ্ছে। আচ্ছা, প্রায় 200-র মতো। এগুলো কি সবই যে আপনাদের বরিশাল অঞ্চলের যে আমড়াটা আসলে খুব বিখ্যাত, সেই আমড়াটাই কি? হ্যাঁ, সেই আমড়াটাই। দাদা, বরিশালে অঞ্চল ভেদে কোনো জায়গায় আগে আমড়ার বাজারজাত হয়, আবার কোনো জায়গায় পরে। এখানে ঠিক কখন হয়? এই এলাকাটা মূলত পিরিজপুরের স্বরূপকাঠি অঞ্চলের আমাদের আটঘর কুরিয়ানা অঞ্চল। এই অঞ্চলের এই আমড়াটা একটু দেরিতে হয়, কারণ হচ্ছে এইখানে একটু উঁচু জমি, সেইখানে ফসল ভালো হয়, বেশি দিন রাখা যায় বা দীর্ঘদিন রাখা যায় বলে এখানে কিছু বেশি সময় আমড়াটাকে রাখা যায়। কিন্তু আমাদের পাশেই জালঘাটি বা অন্যান্য নিম্ন অঞ্চল যেগুলো আছে সেইখানের আমড়াটা তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং পানিতে পড়ে বা ডুবে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে সেটা আগে তুলে নিতে হয়। এই কারণে আমাদের এই জায়গাটা একটু পরে আমড়াটা পাড়তে হয়, আর ওইখানের আমড়াটা একটু তাড়াতাড়ি নিয়ে আসতে হয় যাতে করে নষ্ট না হয়। আচ্ছা, এখানে যে আমড়ার যতগুলো আপনার বাগানে গাছ রয়েছে, এই গাছগুলো পরিচর্যা কিভাবে করেন? পরিচর্যাটা মূলত আমাদের এই পেয়ারা আমড়ার চাষের শেষে, অর্থাৎ আমরা যদি আমড়াটাকে পেরে বাজারজাত করি তার পর থেকেই মূলত শুরু হয়। সঠিক সময়ে সেটাকে নিড়ানি দিতে হয়, সার প্রয়োগ করতে হয়, মাটি দিতে হয়, তারপরে গাছে যদি পোকা ধরে সেগুলো ওষুধ দিয়ে নিরাময় করতে হয়। এইভাবেই আমরা পরিচর্যা করে থাকি মূলত। ভাইয়া, অনেক সময় দেখা যায় যে আমরা গাছের গায়ে আঠালো একটা পদার্থ বের হয়, এরকম অবস্থায় আপনারা কি কৃষি কর্মকর্তাদের সাহায্য নেন কিনা? হ্যাঁ, আমরা কৃষি কর্মকর্তার কাছে যাই, উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের এখানে আসে, পরামর্শ দেয়, সেই অনুযায়ী আমরা সেখানে ওষুধ প্রয়োগ করি এবং আমরা বেশ ভালো সফলতা পাই। সাধারণত দেখি যে আমড়া গাছ জলাবদ্ধতা একদমই সহ্য করতে পারে না, কিন্তু এখানে প্রত্যেকটা জমি একটু ভেজা, একটু কাদাযুক্ত মাটি। আসলে এই সময়টা একটু বেশি পানি থাকে অল্প সময়ের জন্য এই সিজনটার কারণে। তো এটা আসলে এই অঞ্চলের পানি থাকার কারণেও কিছুটা সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। একটু পানি থাকলে ওই গাছটা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দীর্ঘদিন যদি থাকে। কিন্তু ওইটা যদি একটু উঁচু জমিতে হয় তাহলে ফসলটা ভালো হয় আর দীর্ঘস্থায়ী হয় গাছটা। এক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। দাদা, যতটুকু আমি শুনলাম বিভিন্ন মানুষের মুখে থেকে যে এই এলাকার মাটিটা অনেক বেশি পলিযুক্ত। হ্যাঁ, এলাকার মাটি পলিযুক্ত। তো সেই ক্ষেত্রে আপনাদের কি বেশি সার দিতে হয়? না, ওই রকম সার দিতে হয় না। পলি পড়ার কারণে পলি মাটি দিলে পরে অনেকটা সারের কাজ করে। এই কারণে আমরা একটা লিমিটে রেখে সারা বছর যাতে গাছটা ভালো থাকে সেই পরিমাণে কৃষি কর্মকর্তার কাছ থেকে পরামর্শ নিয়ে সেই সারটা আমরা প্রয়োগ করি। আচ্ছা, আমরার বাগানের মধ্যে আমরার সাথে কি আপনারা কোনো সাথী ফসল করেন কিনা? হ্যাঁ, সাথী ফসল আছে আমাদের, যেমন আমরার মাঝে পেয়ারার বাগান থাকে, বিভিন্ন সবজির যে উৎপাদনটা সেটা থাকে, যেমন কলা, তারপরে পেঁপে বা অন্যান্য সবজিগুলো। বিভিন্ন রকমের কচুও তো হয়। হ্যাঁ, কচুও হয়, উন্নত ধরনের যে কচুগুলো সেগুলো হয় এখানে। আচ্ছা, আপনার বাৎসরিক আয় ব্যয় সম্পর্কে যদি একটু জানতে চাই, এবছর কিরকম খরচ হয়েছে আপনার সবগুলো বাগানে এবং কিরকম আয় বা কতটুকু লাভ হবে? মূলত আয় ব্যয়টা ফসলের উপরই নির্ভর করে। ফসলে আমাদের ব্যয় তো সর্বক্ষণিক হয়, কিন্তু আয়টা নির্ভর করে ফসলের উপরে। ফসল ভালো হলে মোটামুটি 7-8 লাখ টাকা আমাদের লাভ হয়। আর এছাড়াও যদি খরচটা একটু কমানো যায় তাতে তো গাছের ক্ষতি হয়, কিন্তু আয়টা মোটামুটি ভালোই হয় আমাদের। দাদা, আপনাদের এই যে ফলগুলো হচ্ছে আমরা পেয়ারা বা অন্যান্য কিছু, এগুলোর বাজারটা কি স্থানীয় বাজার? হ্যাঁ, স্থানীয় বাজারের এখানে আমরা বিক্রি করি, এখান থেকে সরাসরি ট্রাকে বা লঞ্চে ঢাকা চলে যায়। শৈশবদা, অনেক কথা হলো আপনার সাথে, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রিয় দর্শক, এই পর্বটি দেখে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারলেন যে শুধুমাত্র চাকরির পেছনে না ছুটেও কিভাবে কৃষি কাজ দিয়ে জীবনযাপন করা যায় এবং ভালোভাবে লাভবান হওয়া যায়। আর এখানে আমরা এসে একটা জিনিসই অনুধাবন করলাম যে এখনও বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবনযাপন হয় শুধুমাত্র
কৃষি ক্ষেত্র থেকে। সকলেই এই পর্বটি দেখে নিঃসন্দেহে নতুন নতুন ধারণা পেয়েছেন এবং কৃষিকাজও যে অসম্মানজনক কিছু নয়, অনেক বেশি সম্মানের, সেটিও আমরা অনুধাবন করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান, আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি থেকে, পাওয়ার বাই কাজী ফার্মস। আবার দেখা হবে কোনো কৃষক বা খামারি ভাইয়ের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।